নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম নষ্ট নারী। লিখেছেন রমাপদ চৌধুরী। মোগলসরাই স্টেশনে এসে যখন ট্রেনটা পৌঁছলো, রাত 10টা বেজে গেছে। এরপর আর লোকালটার জন্য অপেক্ষা করা যায় না। এই পথটুকু টাঙা নয়তো এক্কাতেই যাওয়া যাক, করুণাময় বলে। রাত 10টা বলতে কি বোঝায় স্টেশনের ঝকঝকে আলোয় এতক্ষণ ওরা কেউই ঠাউর করতে পারেনি। টের পেল আলোর এলাকা পার হয়ে এসে। ওভারব্রিজের এদিকে নামতেই গা ছমছম অন্ধকার। একটা বিড়ির দোকানে টিমটিমে হ্যারিকেনটা জ্বলছে শুধু। কোলে কুলো নিয়ে বিড়ি পাকাচ্ছে একজন, আর ঘাস চিবোতে চিবোতে পা ছুঁড়ছে ঘোড়াটা। মশার কামড়েই হয়তো। একটাই টাঙা। শেয়ারে ভাড়া ঠিক করে উঠে পড়ল ওরা, করুণাময় আর নীলা, কোলের ছেলেটাও। বড়শির মতো বাঁক নিয়ে টাঙাটা হঠাৎ ছুটতে শুরু করলো। এমন ঝাঁকানি, শক্ত করে ধরে না বসলে এখনই বুঝি ছিটকে পড়বে রাস্তায়। মিনিট কয়েকের মধ্যেই নির্জন আর নিঝুম অন্ধকারের মাঠে নামল টাঙাটা। পিচের পথটুকুর ওপরই যেন রাজ্যের অন্ধকার এসে জমেছে। চারদিক চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলো নেই। দুপাশের ঢালু মাঠের মাঝ দিয়ে শুধু শির দাঁড়ার মতো উঁচু হয়ে আছে লম্বা মেটাল রোড। দুজোড়া খুঁড়ের টপাটপ আওয়াজ ছাড়া আর কিছু কানে আসে না। পথের দুপাশে গাছের সারি, ছায়া শরীরের রহস্য মেখে নিঃশ্বাস চেপে আছে। স্তব্ধতা ভাঙবার জন্যে মাঝে মাঝে দু চারটে কথা বলে নীলা। দু চারটে কথার জবাব দেয় করুণাময়। তারপর আবার সেই নীরবতা। বাচ্চাটাকে এক বুক থেকে আর এক বুকে বদলে নিতেই হাতের চুড়িতে টুংটাং আওয়াজ উঠল। ভয় হবার কথা বটে। নেই নেই করেও হাতে গলায় কন্যা 1,000-5 টাকার সোনা আছে। আর এমন নির্জন রাতের রাস্তায় টাঙাওয়ালাদের গুন্ডামির কথাও শোনা গেছে। লোকটা অবশ্য রোগা সোগা, কিন্তু করুণাময়ী বা কী এমন পালোয়ান? তাছাড়া রাস্তার কোথাও দলের লোকও যে অপেক্ষা করছে না, তাই বা কে বলতে পারে? করুণাময়ও যেন অনেকক্ষণ চুপচাপ। কথা বলছে না কেন? ভাবতেই কেমন ভয় ভয় করল। পিছন ফিরে তাকালো নীলা। না, গঙ্গার পুল এখনও অনেক দূরে। দূরের আলোর সারিও গাছপালায় ঢাকা পড়েছে। গাড়িটা খাড়াই উঠতে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু শব্দ ভেসে আসছে কিসের? টাঙারি ডুমডুমি যেন। ঘোড়ার খুঁড়ের টপাটপ টপাটপ আওয়াজ আসছে। ওদের গাড়িটার অনেকটা আগে আগে আর একটা টাঙা চলছে বোধহয়। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে সামনের পথের দিকে তাকালে নীলা। অনেক আগে এক টুকরো সলতে পোড়া লণ্ঠন দুলছে মনে হলো। তারপর হঠাৎ একসময় আলো অদৃশ্য হয়েছিল, শব্দ শোনা যায়নি। কখন আপনা থেকেই ভয় মুছে গিয়েছিল নীলার মন থেকে। তন্দ্রায় চোখ জুড়ে আসছিল একবার, আবার পর মুহূর্তেই চোখ টেনে ঘুম তাড়াবার চেষ্টা করছিল। আর সেই ফাঁকে কখন সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা চিৎকারে চমকে জেগে উঠল নীলা, আর পরক্ষণেই আতঙ্কে শিউরে উঠল। খোকন কই? যাক, পড়ে যায়নি, করুণাময়ের কোলেই আছে। ঘুমে ঢুলতে ঢুলতে কখন করুণাময়ের কাঁধে মাথা রেখেছিল ও, আর সেই ফাঁকে নীলার অজান্তেই খোকনকে কোলে তুলে নিয়েছে করুণাময়। কিন্তু চিৎকার কিসের? ভালো করে চেয়ে দেখলে নীলা। একপাশে একটা টাঙা আর বিদঘুটে চেহারার একটা লোক দুহাত তুলে ওদের পথ আটকে দাঁড়িয়েছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় অস্পষ্ট হলেও লোকটাকে দেখা গেল। বেঁটে আর মোটা, কালোও নিশ্চয়ই। শুধু সাদা ফুটফুটে একটা ধুতি আর পাঞ্জাবি দাঁড়িয়ে আছে যেন। মুখটা অন্ধকারে মিলিয়ে গেছে। পাঞ্জাবির হাতা দুটোর ভেতর থেকে
রক্তমাংসের কোনো হাত বেরিয়ে এসেছে বলে মনেই হলো না। কন্ধকাটাও বোধহয় এতখানি বিভৎস নয়। আতঙ্কের ঝিমঝিমুনি দূর হতেই চোখ পড়ল আরও একজনের ওপর। দেখলে টাঙাটার আড়ালে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, কপাল অবধি ঘোমটায় ঢাকা, এক টুকরো ফর্সা মুখ, আর নম্র চোখে হয়তো ওদেরই লক্ষ্য করছে। ইতিমধ্যে কি যেন কথা হলো করুণাময় আর ওই গুন্ডা মতো লোকটার সঙ্গে। কি বিশ্রী আর মোটা লোকটার গলার স্বর, আর গায়ে শক্তিও তেমনি। বাক্স প্যাঁটরাগুলো ও গাড়ি থেকে এ গাড়িতে এনে রাখলো এমন অবহেলায় যেন দুটো হালকা সুটকেস আনল। শালার ঝামেলা, বোধহয় করুণাময়কেই শোনাবার জন্যে বলল। মাঝ রাস্তায় চাকা ভেঙে পড়ে রইলেন। আপনারা না থাকলে কি দশাটা হতো বলুন তো? কথার শেষে সশব্দে হেসে উঠল লোকটা, আর সঙ্গে সঙ্গে দুপাটি সাদা সাদা দাঁত ঝকঝক করে উঠল। করুণাময় বিরক্তির গলায় বললে, আসুন তাড়াতাড়ি, এমনিতেই রাত অনেক হয়েছে। হ্যাঁ, তা হয়েছে বই কি। লোকটা একটা তুড়ি বাজালো হাতে। শ্যামু, উঠে পড়ো চটপট। মেয়েটি এগিয়ে এলো ধীরে ধীরে টাঙার আড়াল থেকে। ঘোমটাটা টেনে বাড়িয়ে দিলে একটু। তারপর পাদানিতে পা দিয়ে উঠবার আগেই ওকে টুপ করে দুহাতে শূন্যে তুলে ধরল লোকটা, বসিয়ে দিল সামনের আসনে। নিজেও উঠে বসল। টাঙা ছেড়ে দিতেই ঝরঝর করে ঘাম ঝরে পড়ল। তবু কেমন অস্বস্তি লাগল নীলার। পিঠোপিঠি বসেছে ওরা। মাঝখানে ইঞ্চিখানেকের একটা কাঠের ব্যবধান থাকলেও ঝাঁকানির চোটে পিঠে পিঠ লাগছে মাঝে মাঝে। আবার তাও ওই অদ্ভুত লোকটাই বসেছে ওর পেছনে। করুণাময়ের পিঠে কি ওই মেয়েটির পিঠ লাগছে? নীলা ভাবলে এক মুহূর্ত, আর চোখে একবার তাকিয়ে মনে মনেই হাসলে। গঙ্গার পুলে উঠতেই ওপারের আলো ঝলমল শহর চোখে পড়ল। ঠান্ডা জলো বাতাসের প্রলেপ পড়ল সারা গায়ে। ফিসফিস করে বললে, ধর্মশালার খবরটা নাও না এবার। করুণাময় খানিক কিন্তু কিন্তু করে হঠাৎ জিজ্ঞেস করলে, কোথায় যাবেন আপনারা? চৌখাম্বা, চৌখাম্বা বাজারের মুখে। নিজের বাড়ি আছে আমার, 20-25, হ্যাঁ 20-25 বছর হয়ে গেল এখানে। বিশ্বনাথের গলিতে একটা জরির একটা তামা পেতলের দোকান আছে আমার। নিবারণ মাইতির জড়িবুটির দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে। বেটে থামের মতো চেহারা লোকটার, অথচ চোখে মুখে কথার খই ফুটছে। মুখে আঁচল চাপা দিয়ে নীলাকে হাসি চাপতে হবে বুঝি এইবার। ঘাড় ফিরিয়ে লোকটার দিকে তাকালে নীলা। দেখতে পেল না বিশেষ কিছু। মনে হলো অন্ধকারটা হঠাৎ এক জায়গায় ঘন হয়ে আবছা মূর্তি নিয়েছে, শুধু মানুষ নয়। করুণাময় কি বলতে চায় সেদিকে হুঁশই নেই নিবারণের। নিজের মনেই অনর্গল আত্মকাহিনী আউড়ে যায়। ভদ্রতার খাতিরেও জিজ্ঞেস করে না কোথায় যাবেন, কোথায় উঠবেন। টাঙাটাও এদিকে গঙ্গার পুল পার হয়ে আলো উজ্জ্বল শহরে ঢুকছে। করুণাময় শেষে নিজেই প্রশ্ন করলে, ভালো ধর্মশালা বা হোটেল টোটেলের খবর দিতে পারেন? ধর্মশালা? ভালো অথচ ধর্মশালা? তার চেয়ে বলুন না সোনার পাথর বাটি। হেঁ হেঁ করে নিজের রসিকতায় নিজেই হাসল লোকটা। বললে, 20-25 বছর হয়ে গেল মশাই এই কাশিতে। চোখ বেঁধে ছেড়ে দিন চৌখাম্বার বাড়ি থেকে, ঠিক দেখবেন দোকানে পৌঁছে যাব। একটা কলার খোসাতেও পা পড়বে না। আর আপনি বলেন কি না? না মানে খবরটা পেলে উপকার হতো। খবর আমি না দিলে কে দেবে শুনি? ধর্মশালাই বলুন অধর্মশালাই বলুন, কাশীর সব শালাকেই আমি চিনি। ডাল কামুন্ডিতে চলে যান সিধে। বাঙালির হোটেল চান তাও পাবেন। তবে পাড়াটা খারাপ, বাইজি বেবুসেদের আড্ডা। কথা পাল্টাবার জন্যে করুণাময় তাড়াতাড়ি বলে উঠল, হোটেলের নামটা কি বলে দিন না।
মুখুজ্জের হোটেল বললেই নিয়ে যাবে। আমার পেয়ারের লোক হচ্ছে গিয়ে, বলবেন নিবারণ মাইতি পাঠিয়ে দিলে। আমার নাম করতে ভুলবেন না যেন। এই রোকো রোকো, টাঙাওয়ালার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল নিবারণ। চৌখাম্বার গলির সামনেই টাঙা দাঁড়ালো। ছোটোখাটো সুন্দর বউটিকে টুপ করে আবার নামিয়ে দিয়ে বোঁচকা বুঁচকিগুলো দুহাতে ঝুলিয়ে টাঙার পিছনে এসে দাঁড়ালো নিবারণ। নীলাকে বললে, আসি মা লক্ষ্মী, রইলেন তো এখন কদিন, যাবেন আমার দোকানে। বিশ্বনাথের গলিতে ঢুকেই বলবেন নিবারণ মাইতির জড়িবুটির দোকান, তাহলেই দেখিয়ে দেবে। নমস্কারের বদলে কাঁধটা একটু ঝাঁকালে শুধু। আসি তাহলে। ঘাড় নেড়ে সম্মতি জানালে নীলা, আর সঙ্গে সঙ্গে নিবারণের আড়ালে দাঁড়ানো বউটির দিকে চোখ গেল ওর। ঘোমটা খুলে পড়েছে। হঠাৎ যেন মেয়েটির সারা মুখে রক্ত জমে গেছে। বিস্ময়ের দৃষ্টিতে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে করুণাময়ের দিকে। ফিরে তাকালে নীলা। হ্যাঁ, বাজারের ঝলমলে আলোয় স্পষ্ট দেখতে পেল নীলা করুণাময়ের মুখেও অস্বস্তির ছায়া। বউ বুঝি? মেয়েটি এগিয়ে এসে কৌতুকের হাসি হাসলে। তারপর একবার করুণাময়ের দিকে একবার নীলার দিকে তাকিয়ে প্রশ্ন করলে, বউ বুঝি? বলেই করুণাময় অন্যদিকে মুখ ফেরালে। মেয়েটি তবু নাছোড়বান্দা। করুণাময়ের কোলের শিশুটিকে দেখিয়ে আবার প্রশ্ন করলে, তোমার? আবার সেই গম্ভীর গলার ছোট উত্তর। ছেলে না মেয়ে? করুণাময় উত্তর দিল না দেখে নীলাই বললে, ছেলে। মেয়েটি ঠোঁট টিপে হাসল। তারপর নিবারণের কানে কানে কি যেন বললে। চমকে উঠল নিবারণ। এতক্ষণ বলনি? আরে মশাই, আসুন আসুন, নেমে আসুন, হোটেলে কোথায় যাবেন? করুণাময় কোনো রকমে বলে, না থাক, মুখুজ্জে না কার? হ্যাঁ, মুখুজ্জের হোটেলে যাবেন। শালা 1 নম্বরের জোচ্চোর। আসুন, নেমে আসুন। তাছাড়া আপনি হলেন গিয়ে সম্বন্ধে আমার। হে হে করে হাসল নিবারণ। সবচেয়ে বড় সম্বন্ধ, কি বলেন? অগত্যা নামতেই হলো ওদের। নীলা শুধু সকৌতুকে বললে, পরিচয়টা কি এই জন্মের না গত জন্মের? করুণাময় উত্তর দিল না। পরিচয় তো গত জন্মের নয়, গত জীবনের। শ্যামলীর সঙ্গে আবার দেখা হবে, এতদিন বাদে হঠাৎ এমনভাবে দেখা হবে ভাবতেও পারেনি করুণাময়। কত বদলে গেছে শ্যামলী, নতুন মানুষ হয়ে গেছে। আর সারা রাস্তা ওর পিঠের স্পর্শ পেয়েও করুণাময় বুঝতে পারেনি, সন্দেহ হয়নি একবারের জন্য। অথচ এই তো কটা বছর আগে সিঁড়িতে পায়ের শব্দ হলে বুঝতে পারত। কাছাকাছি বাড়িতেই থাকতো ওরা। করুণাময়ের সঙ্গে বাড়িতে এসে দেখা না করতে পারলেও দেখা দিয়ে যেত সে প্রতিদিন বিকেলে। রোদ পড়ার সঙ্গে সঙ্গে কান পেতে বসে থাকত করুণাময়। তারপর ওর বোনের সঙ্গে দুরদার করে কাঠের সিঁড়িতে শব্দ করে ছুটতে ছুটতে ওপরে উঠে আসত শ্যামলী। 2-1টা সকৌতুক ইশারা ইঙ্গিত, 2-4টে ছোট ছুটকো কথা ছাড়া আর কিছু হতো না অবশ্য। তবু নিজের ঘরে বসে বসে ওদের উচ্চকিত হাসি আর কথা শুনত ও। আবার যখন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হালকা পায়ে নেমে যেত শ্যামলী, তখনও ঠিক বুঝতে পারত করুণাময়। শুধু কি তাই, একদিন ওর অনুপস্থিতিতে ওর ঘরে সারাটা দুপুর কাটিয়ে গিয়েছিল শ্যামলী। সুধার সঙ্গে গল্প করতে করতে ওর বিছানায় শুয়েও ছিল হয়তো। একটি মাত্র স্প্রিংয়ের মতো কোঁকড়ানো চুল দেখে ধরতে পেরেছিল ও। টেবিলের ওপর ছড়ানো কাঁচিতে কাটা কাগজের টুকরোগুলো দেখেই চিনেছিল কার কাণ্ড। তারপরেও ওর ঘরে বহুবার এসেছে শ্যামলী। পরিপাটি করে গুছিয়ে রাখা তো দূরের কথা, সব ওলটপালট করে দিয়ে যেত সে। আলমারি ঘেঁটে এ থাকের বই ও থাকের বই টেবিলের ওপর এনে রাশ করে রাখত।
কোনোদিন চাদরটা চেয়ারে আর মাথার বালিশ পায়ের দিকে ফেলে দিয়ে গেছে। তবু বেশ লাগতো করুণাময়ের। শ্যামলী এসেছিল, ওর ঘরের বাতাসে তার স্পর্শ রেখে গেছে, এ কথা ভাবতেও রোমাঞ্চ অনুভব করত করুণাময়। ভোর 6টার সময় কলেজ বসত শ্যামলীদের। 6টা বাজার আগেই ট্রামে বাসে ফুটপাথের ধারে ধারে পার্কের রেলিং ঘেঁষে রং বেরঙের পাখির মতো শাড়ি জড়ানো মেয়েদের ভিড় দেখা যেত। ঘুম ভাঙো ভাঙো শিশিরে ধোয়া নরম সরম চোখ আর হাসিতে ভেজা ঠান্ডা কথার কৌতুক ভেসে উঠত। করুণাময়ও এসে দাঁড়াতো এই সময়ে। একটা থামের পাশে থামের মতোই দাঁড়িয়ে অপেক্ষা করত। পূব দিকের রাস্তাটার দুপাশে উঁচু উঁচু বাড়ির সারি, তারই ফাঁকে সিঁথির মতো সরু এক ফালি আকাশ দেখা যেত, রূপো চমক দিত। ফিকে ফিকে লোক চলাচল শুরু হতো। কাঁধে হোসপাইপ বয়ে নিয়ে জলঝুড়ি ছিটিয়ে যেত দুটো লোক। তারপরই হঠাৎ এগলি সেগলি থেকে এক ঝাঁক পায়রার মতো মিষ্টি মেয়ের দল এসে হাজির হতো এই মোড়টায়। কথা আর হাসিতে বাতাস কেঁপে উঠত। রাস্তার ধারে ধারে, পার্কের গায়ে গায়ে, কলেজের ফটক অবধি তীর্থকন্যাদের ভিড় হতো শুধু। বাতাসের মতো শোঁ শোঁ শব্দ করে একটার পর একটা ট্রাম পিছলে এসে থামত মোড়ের মাথায়। তারপর আর এক দফা দম নিয়ে একেবারে কলেজের গেটে। পাখা ঝটপট করে বেরিয়ে আসতো ওরা সবাই, একজন ছাড়া, শ্যামলী। কলেজ পৌঁছবার আগেই শ্যামলী নেমে পড়ত। একটা স্টপেজ আগে মোড়ের মাথায় ট্রাম থামতেই একরাশ মোটা মোটা বই খাতা বুকে চেপে টুপ করে নেমে পড়ত ও। ছোটোখাটো একহারা শরীর, চটুল চোখ, চতুর দৃষ্টি, আর মুখের হাসির মতোই চঞ্চল স্বতঃস্ফূর্ত। বাঁ হাতে বইপত্তর, পিছনে রবারের টুকরো লাগানো একটা হলদে পেন্সিল ডান হাতে। ট্রাম থেকে নেমেই শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে পিঠ ঢাকত। পাড়ের কোণটা দাঁতে চেপে গালে পেন্সিল বাজাতে বাজাতে এগিয়ে আসতো ও দূরে দাঁড়ানো করুণাময়ের দিকে। শ্যামলীকে নামতে দেখে ট্রামের জানলায় বসা মেয়েরা ঠোঁট টিপে হাসত। আলাপি 2-4জন টিকা টিপ্পনি ছুঁড়তে কসুর করত না। ঘাড় না ফিরিয়েও শ্যামলী বুঝতে পারত, শুনতে পেত, হাসত করুণাময়ের সঙ্গে চোখাচোখি হতেই। আর ট্রামটা চলে যেতেই ধূপ করে বই খাতাগুলো করুণাময়ের হাতের ওপর ফেলে দিত ও। বারে, তোমার বই খাতা আমি রোজ রোজ বইতে যাব কেন? অনুযোগ করত করুণাময়। শ্যামলী তাচ্ছিল্যের ভঙ্গিতে উত্তর দিত, ও মা, 2 দিন পরে আমাকেই বইতে হবে, বই খাতাতে আপত্তি এখন থেকে? তারপর কোনো দিন ফাঁকা মাঠে নির্জনতার পার্কের ঘাসে, গাছের ছায়ায় ছায়ায় কিংবা পথে পথে ঘুরেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত। পা ছড়িয়ে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসত ওরা, আর চিনে বাদামের খোসার স্তূপ জমে উঠত ওদের পাশে। সেদিনও এসে বসল ওরা নির্জন পার্কের কোণে পুরনো বেঞ্চটায়। কিন্তু কিছুতেই যেন সহজ হতে পারল না করুণাময়। ভালোবাসা যতই গভীর হয়, মনের গোপনে ভয়ের বেলুন ততই হয়তো কেঁপে ওঠে। ভালোবাসা হারাবার ভয়, ভয় থেকে সন্দেহ। শ্যামলীকে এত কাছে পেয়েও যেন কাছে পাচ্ছে না করুণাময়। এত মন জানাজানির পরেও যেন দূরে সরে যাচ্ছে শ্যামলী। প্রলাপের মতো নিরর্থক কথা আর কথা। শ্যামলীর পিঠের ওপর হাত রাখলে করুণাময়, আরও কাছে টেনে আনতে চাইলে ওকে, আর সঙ্গে সঙ্গে ভৎসনা দৃষ্টিতে তাকালে শ্যামলী। ধীরে ধীরে করুণাময়ের হাত সরিয়ে দিলে ওর পিঠের ওপর থেকে। এমন ঘটনা নতুন নয়, করুণাময়ের কাছে অজানা কোনো বিস্ময় নয় শ্যামলীর এ ব্যবহার। মনের কপাট খুলে রেখেও স্পর্শ বাঁচিয়ে চলতে চায় যেন শ্যামলী। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর খুঁজে পায়নি করুণাময়। শুধু অসহিষ্ণু হয়ে উঠেছে কখনো সখনো, আঘাত পায়নি। সেদিনও আহত বোধ করল না করুণাময়, কিংবা এত বেশি আঘাত পেল যে
অনুভবের চেতনাও হারিয়ে ফেলল। ঠিক অন্য অন্য দিনের মতোই শ্যামলী ওর হাতটা সরিয়ে দিতেই করুণাময় বললে, আমি জানতাম। কি জানতে? কপালে ভ্রু তুলে স্মিত হাস্যে প্রশ্ন করল শ্যামলী। ওর হাসি দেখে ক্রোধে ফেটে পড়ল করুণাময়। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করো না, এ চিঠি তোমারই লেখা। পকেট থেকে একটা চিঠি বের করে ছুঁড়ে দিল করুণাময়। প্রেম নয় রে বোকা মেয়ে, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। কোনো বান্ধবীকে লেখা শ্যামলীরই চিঠি। বিশ্বাস করে একান্ত গোপনে যে চিঠি ও লিখেছিল তা যে করুণাময়কেই পাঠিয়ে দিয়ে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে তা কি ও ভেবেছিল কোনো দিন? শ্যামলী কী করে বোঝাবে যে লজ্জা বাঁচাবার জন্যে, সত্য ঢাকবার জন্যে অনেক মিথ্যাই মেয়েদের বলতে হয়? তোমার কাছে এতদিন যা বলেছি তার কোনো দাম নেই? যা লিখতে বাধ্য হয়েছি সেইটুকুই সত্যি হলো? দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে চোখে জল এলো শ্যামলীর। তারপর কিছুদিন চলেছে না দেখা দেওয়ার অভিমান। আবার ভুল ভেঙেছে, সন্দেহ দূর হয়েছে। বিরহ শেষের উন্মাদনায় মিলনের দিনকে কাছে টেনে আনবার আকাঙ্ক্ষা জানিয়েছে করুণাময়। ভয়ে আনন্দে থরথর করে কেঁপে উঠেছে শ্যামলী। অনুরোধের স্বরে বলেছে, না না, বাবার অমতে কিছু করতে বলো না আমায়। কখনো কৌতুকে হেসে উঠেছে শ্যামলী। স্কুলের মেয়েদের মতো পালিয়ে যাওয়া? না, মরে গেলেও তা পারব না আমি। তবু চুপি চুপি একদিন ওর দিদির কাছে খুলে বলেছে সব কথা। মাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছে, তা নইলে মাকেও বলতে বাধ্য না হয়তো। কিন্তু সব স্নেহ মমতা উপেক্ষা করেছেন শিবব্রতবাবু। না, এ অনাচার তিনি হতে দেবেন না। এমন অসামাজিক ঘটনা তার বংশে ঘটতে পারে না। মাহারা মেয়েকে মানুষ করেছেন তিনি, জীবনে কোনো আঘাত দেননি মেয়েদের। কিন্তু এ অবৈধ বিবাহ তিনি সমর্থন করতে পারবেন না। মেয়ের ইচ্ছায় বাধা দেননি কখনো। কলেজে পড়তে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন প্রচুর। কিন্তু না, এ হতে দেবেন না শিবব্রতবাবু। বলেছেন, শ্যামলীকে কলেজে যেতে হবে না আর, বলে দিও। বলেছেন, শ্যামলীর ওপর একটু চোখ রেখো চামেলি। তাই করুণাময়ের সঙ্গে দেখা সাক্ষাতেও জ্যোতি পড়েছে একদিন। আর অন্ধ আক্রোশে বাবার ওপর গুমড়ে মরেছে শ্যামলী। বিছানায় পড়ে পড়ে কেঁদেছে, কেঁদে চোখ ফুলিয়েছে শুধু। তারপর হঠাৎ একদিন উঠে দাঁড়িয়েছে ও। হিংস্র আনন্দে নিজের মনেই হেসে উঠেছে। ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন শিবব্রতবাবু। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। এসেছ? গম্ভীর গলায় বললেন শুধু। ধীরে ধীরে পাইপটা তেপায়ার ওপর নামিয়ে রেখে করুণাময়ের দিকে আপাদমস্তক চোখ বুলিয়ে গেলেন একবার। স্কাউন্ড্রেল! চিৎকার করে উঠলেন হঠাৎ। তুমি শিক্ষিত, তুমি ভদ্র সন্তান! গর্জে উঠলেন শিবব্রতবাবু। করুণাময় উত্তর দিল না কোনো। কি উত্তর দেবে ও নিজেই জানে না কেন এ ক্রোধ, এ অপমানোক্তি। শিবব্রতবাবুর কাছে এমন ব্যবহার প্রত্যাশা করেও আসেনি। ইডিয়ট! শিবব্রতবাবু আবার মন্তব্য করলেন। বাবা! বড় মেয়ে চামেলি এসে দাঁড়ালো তার ঘাড়ে হাত দিয়ে। শিবব্রতবাবুর চুলে আঙুল ঢুকিয়ে ধীরে ধীরে বললে, বাবা, ডাক্তার না তোমাকে জোরে কথা বলতে নিষেধ করেছে? ডাক্তারের নিষেধ নয়, চুলে আঙুলের স্পর্শটুকুই যেন ফিসফিস করে বললে, রাগলে ক্ষতি হবে বাবা, অপমান করো না ওকে। দীর্ঘশ্বাস ফেললেন শিবব্রতবাবু। বললেন, তুমি ভেতরে যাও। চামেলি ঘরে যেতেই হাত পা থরথর করে কেঁপে উঠল শিবব্রতবাবুর। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না। চোখের কোণে জল জমে এলো আবার। ফুল?
দুদিন আগে বলতে কি হয়েছিল? অ্যান্ড উই টু কুড নট হ্যাভ ডিটেক্টেড বাট ফর দি সিমটমস। গলার স্বর নামিয়ে বললেন। করুণাময় তখনও বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। শ্যামলীর সঙ্গে তোমার বিয়ে আমি দিতাম না। তোমার মতো স্কাউন্ড্রেলের হাতে মেয়ে দেবার দুর্বুদ্ধি আমার হতো না কোনো দিন। সাচ অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার। তার সর্বনাশ করতে কনসেন্সে লাগলো না তোমার, ইডিয়েট? এতক্ষণে খানিকটা রহস্যের হদিশ পেল যেন করুণাময়। ভয়ে ভয়ে অত্যন্ত ধীর স্বরে বললে, শ্যামলীর কোনো ক্ষতি তো আমি করিনি। ক্ষতি করনি? আবার গর্জে উঠলেন শিবব্রতবাবু। অ্যান্ড শি ইজ গোয়িং টু বি এ। কথা শেষ করতে পারলেন না শিবব্রতবাবু। তবু চমকে উঠল করুণাময়। উদ্ভ্রান্ত অবদ্ধ দৃষ্টিতে শিবব্রতবাবুর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেরই অজান্তে বেতের চেয়ারটায় বসে পড়ল ও। কোনো কথা বলতে পারল না। এই উইকের মধ্যেই ইউ টু মাস্ট গেট ম্যারিড। যাও, মেক ইউর সেলফ রেডি। চেয়ার ছেড়ে উঠে বসল করুণাময়। বেরিয়ে এলো ঘর থেকে। মেক ইউর সেলফ রেডি। পথ চলতে চলতে হাসলে করুণাময় নিজের মনেই। হ্যাঁ, প্রস্তুত হতে হবে। কিন্তু আশ্চর্য, আশ্চর্য মেয়েদের মন। সত্যি, শ্যামলীর নিরপরাধ ফুলের মতো সুন্দর মুখের আড়ালে এতখানি কলুষ কি করে লুকিয়েছিল? এমন অর্থহীন খেলা খেলেছে কেন সে এতদিন করুণাময়ের সঙ্গে? আর আর সব দোষ, সব গ্লানি আজ করুণাময়ের ব্যর্থ বুকে কেন ঢেলে দিল? অদ্ভুত। প্রেম নয়, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। চিঠির সে লাইনটা চোখের সামনে ভেসে উঠল আবার। কিন্তু কিন্তু এই সর্বনাশের জন্য দায়ী কে? আর এ সমস্ত অপরাধের ভার করুণাময়ের ওপরই বা চাপিয়ে দিল কেন শ্যামলী? যদি সত্যই অন্য কাউকে ও ভালোবেসে থাকে, সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃতি দিল কেন তাকে? চোখের সামনে ওর সমস্ত আলো অন্ধকার হয়ে গেল। পায়ের তলার মাটি বেনো নদীর পাড়ের মতো হঠাৎ যেন ধসে গেল। প্রশ্ন আর প্রশ্ন, হাজারো অবদ্ধ প্রশ্ন ঘুরল ওর মাথায়, অনেক কল্পনা। একবারও মনে হলো না এ সবই শ্যামলীর অভিনয়। দিন কয়েক পরেই আশঙ্কার উত্তেজনায় অধীর হয়ে চামেলি এসে ডাকল, শ্যামলী। চিঠি লেখার নীল প্যাডখানা চাপা দিয়ে সহাস্য মুখ তুলে তাকালো শ্যামলী। পরক্ষণে চামেলির মুখে ব্যর্থতা দেখে বিস্মিত হল। শ্যামলী? ধীরে ধীরে উদাস চোখ মেলে চামেলি বললে, শ্যামলী, করুণাময় নেই? নেই? শুধু প্রতিধ্বনি তুললে শ্যামলী। চলে গেছে, খবর না দিয়ে চলে গেছে সে। করুণ বিষণ্ণ দৃষ্টিতে দিদির মুখের দিকে তাকালে ও। অনেকক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টে। তারপর হঠাৎ সশব্দে হেসে উঠল শ্যামলী। সমস্ত ঘর কাঁপিয়ে যেন হাসি ফেটে পড়ল তার। দেয়ালে দেয়ালে ঘা খেয়ে ঘুরে এলো সে হাসি। সশব্দ হাসির উচ্চকিত রেশ জানলার কাঁচ ভেঙে দিল যেন। বিছানার ওপর লুটিয়ে পড়ল শ্যামলী। তবু যেন হাসি চাপতে পারছে না। বাতাস কাঁপিয়ে তুলছে ক্রমাগত। পালিয়েছে, পালিয়েছে সে, শ্যামলী বললে। তারপর আবার সশব্দে হেসে উঠল। পাগলের হাসি যেন, অর্থ নেই, শেষ নেই। কতগুলো বছর কেটে গেল, তবু সে হাসি আর বন্ধ হলো না। কত ডাক্তার, কত মনস্তত্ত্ববিদকে দেখানো হলো, কিন্তু শিবব্রতবাবু মেয়েকে প্রকৃতিস্থ করতে পারলেন না। জীবনের শেষ কটা দিন সমাজ সংসার থেকে দূরে সরে কিছুটা নির্বিকার আনন্দে কাটাবার জন্যে এসে উঠলেন এখানে। নিবারণ মাইতির বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে বাসা বাঁধলেন নতুন করে, সঙ্গে বড় মেয়ে চামেলিও। নিবারণ মাইতির ডাক পড়ল সঙ্গ দেবার জন্যে, এটা ওটা সাহায্য করবার জন্যে। নিবারণও বেঁচে গেল অসহনীয় একাকিত্ব থেকে। পাশাপাশি বাড়ি,
একই বাড়ির পাশাপাশি ঘর বললেও চলে। উত্তরের একখানা কি দেড়খানা ঘর নিয়ে নিবারণ আর তার দোকানের কর্মচারীর যৌথ সংসার। দুজনেই অবিবাহিত। আর পূবের দুখানা ঘর ভাড়া নিলেন শিবব্রতবাবু। বারান্দা ডিঙিয়ে এই বাড়ি ও বাড়ি করা চলে যখন খুশি। তবু প্রথম প্রথম একটু দূরে দূরে থাকত নিবারণ। শহুরে শিক্ষিত লোক, চলনে বলনে বিদেশি ঢং ভদ্রলোকের, তার উপর বেশভূষাতেও সর্বদা কলারহীন শার্ট আর দামি কাপড়ের ট্রাউজার, মুখে পাইপ, এসব দেখে একটু সমীহ করে চলতে হতো নিবারণকে। খুঁটিনাটি সাহায্য করার ইচ্ছে থাকলেও ভয়ে ভয়ে এড়িয়ে চলত। ভয় কি শুধু শিবব্রতবাবুকে? মেয়ে দুটিকেও ভয় পেত নিবারণ। বড়টি ঠান্ডা ঠান্ডা, সিঁথিতে সিঁদুর, ব্যবহারেও গৃহিণী। তাই চামেলিকে তেমন ভয় পেত না নিবারণ, ভয় পেত শ্যামলীকে। বারান্দায় দাঁড়ালেই কখনো কখনো ওদের জানলার দিকে চোখ যেত, কখনো বা হাওয়ায় ওরা পর্দার ফাঁকে কপাটের আড়ালে শ্যামলীর শ্বেতপাথরের পা দুখানি চোখে পড়েছে। অনেক সময় তার ছোট্ট নিটোল মুখের উত্তাপ পেয়েছে। আশ্চর্য হয়েছে মেয়েটির ব্যবহারে। যদি বা হঠাৎ কোনো দিন চোখাচোখি হয়েছে, অমনি হেসে উঠেছে শ্যামলী। আর নিবারণ ভেবেছে এ বুঝিবা বিদ্রূপের হাসি, উপহাসের উল্লাস। তারপর কি করে যেন শিবব্রতবাবুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছে ও, আরও অন্তরঙ্গ পরিচয় পেয়েছে শ্যামলীর। পরিচয় পেয়ে বিস্মিত হয়েছে। নিবারণের ঘর থেকে ওদের জলঘরটা দেখা যেত। একদিন হঠাৎ লক্ষ্য করলে নিবারণ, শ্যামলী আঁচাতে এসেই গলায় আঙুল দিয়ে বমি করছে। ঠিক এই ব্যাপারটাই পরপর কদিন লক্ষ্য করল ও। আর একদিন শিবব্রতবাবুর সঙ্গে বসে গল্প করছে নিবারণ, হঠাৎ শ্যামলী এসে হাজির। তেঁতুল আছে? তেঁতুল দিদি, একটু তেঁতুল দিবি? চামেলি কাছেই কোথায় যেন ছিল, ছুটে এসে শ্যামলীর হাত ধরে বললে, চল ও ঘরে চল। কথা শুনে প্রথমটা বিস্মিত হয়নি নিবারণ, কিন্তু চোখ তুলেই স্তম্ভিত হয়ে গেল ও। কেমন এক অর্থহীন উদাস দৃষ্টি শ্যামলীর চোখে। প্রকৃতিস্থ মানুষের চোখ নয় যেন। বুকের আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, শরীরে নেই লজ্জার সংকোচ, শুধু উদ্ভ্রান্ত চোখ কি যেন খুঁজছে। চামেলি ওকে টেনে নিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু তার আগেই এক ঝটকা দিয়ে শটান বসল ও শিবব্রতবাবুর চেয়ারের হাতলে। বাপের গলা জড়িয়ে ধরে বললে, দোলনা দেবে না আমায়? দোলনা কিনে দেবে না? শিবব্রতবাবু বললেন, চামেলি মা, ওকে এখান থেকে নিয়ে যাও। চামেলি আবার টানতে টানতে নিয়ে গেল ওকে, আর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। দেখেছ বাবা, কি করেছে দেখো। শিবব্রতবাবু ঘাড় ফিরিয়ে চামেলির হাতের সিল্কের শাড়িখানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। চামেলি ক্রোধের স্বরে বললে, দেখো, ছিঁড়ে একেবারে কুটি কুটি করেছে, বলে খোকনের জন্যে কাঁথা করবে। কত কাপড় ছিল বলো তো। দুঃখের হাসি হাসলেন শিবব্রতবাবু, বললেন, কি আর করবি মা, জেনে শুনে তো আর করছে না। তারপর চামেলি চলে যেতেই নিবারণকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নিবারণ, তোমার কাছে ব্যাপারটা গোপন রেখেছিলাম। আমার ছোট মেয়ে শ্যামলীর মাথার গোলমাল আছে। নিবারণও রহস্যের রাস্তায় আলো দেখতে পেল। আরও কিছু শোনবার জন্যে চোখ তুলে তাকালেও। শিবব্রতবাবুর গলার স্বর ভারী হয়ে এলো। বললেন, কত ডাক্তার দেখালাম, কত হাসপাতালে রাখলাম, তবু সারাতে পারলাম না ওর রোগ। ওর ওই এক পাগলামি, সময়ে সময়ে ওই এক কথা। খোকন আসবে, খোকনের জন্যে কাঁথা সেলাই করতে হবে, দোলনা কিনতে হবে তার জন্যে। আরও কত যে প্রলাপ বকে তার ইয়ত্তা নেই, অথচ যখন ভালো থাকে শি ইজ কোয়াইট ন্যাচারাল। নিবারণের মনে হঠাৎ একটা প্রশ্ন এলো। এক মুহূর্ত চুপ করে থেকে ও ভাবলে প্রশ্নটা করা উচিত হবে কিনা।
তারপর বললে, বিয়ের পর পাগল হয়েছে বুঝি? ছেলেপুলে হয়ে মারা গিয়েছিল? না। ছোট্ট একটা উত্তর দিয়ে পাইপ ধরালেন শিবব্রতবাবু। দুমুখ ধোঁয়া ছেড়ে খবরের কাগজটা তুলে নিলেন হাতে। কয়েকটা কলমের ওপর দ্রুত চোখ বুলিয়ে গেলেন নিঃশব্দে। তারপর ধীরে ধীরে বললেন, না, বিয়ে হয়নি ওর। তার আগেই হঠাৎ পাগল হয়ে গেল। কখন থেকে যে ও এমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। নিবারণ বিস্মিত কণ্ঠে বললে, সে কি, বুঝতে পারেননি? না, তখনও ঠিক এমনি করত। কেবল বলতো গা বমি বমি করছে, করতও মাঝে মাঝে। আচার, তেঁতুল এইসব খেতে চাইত, আর যখন তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত। হাবভাব লক্ষ্য করে হঠাৎ একদিন চামেলি বললে, বাবা, সর্বনাশ হয়েছে, কেউ বোধহয় শ্যামলীর সর্বনাশ করেছে। বাপের মন, রাগের মাথায় চুল ধরে এক চর বসিয়ে দিলাম ওই এক ফোঁটা মেয়ের গালে। কত ধমক দিলাম, ভয় দেখালাম, একটা কথারও উত্তর দিলে না। চামেলি এত অনুনয় বিনয় করলে, তবু সাড়া নেই মেয়ের মুখে। তারপর কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে থেমে গেলেন শিবব্রতবাবু। নিবারণ মুখের দিকে তাকিয়ে দেখলে চোখের পাতা ভিজে গেছে শিবব্রতবাবুর, গলার স্বরও যেন আটকে গেছে। নিবারণও বুকের ভেতর অবদ্ধ এক ব্যথা অনুভব করলে। মাথা নিচু করে বললে, থাক, ওসব বলতে কষ্ট হচ্ছে আপনার। কষ্ট? হাসলেন শিবব্রতবাবু। এখন তো সহ্য হয়ে গেছে, কষ্ট পেয়েছিলাম সেদিন। ইট ওয়াজ আ টেরিবল শক। এখন আর পাই না, সব অদৃষ্ট বলে মেনে নিয়েছি। খানিক চুপ করে থেকে বললেন, শ্যামলী কোনোদিন মুখ ফুটে বলেনি কিছু। তারপর হঠাৎ একদিন ওর টেবিলে একটি ছোকরার ফটো দেখতে পেলাম, আমার পরিচিত। ডেকে এনে ধমক দিলাম তাকে। বললাম, বিয়ে করতে হবে তোমাকে। ঘাড় হেঁট করে ছোকরা চলে গেল, আর ফিরল না। তারপর একদিন জানতে পারলাম আমাদের সব সন্দেহ মিথ্যে। শ্যামলী সত্যিই কোনো দোষ করেনি, আমরাই ভুল বুঝেছিলাম। কিন্তু তখন আর উপায় নেই। তখন থেকেই নতুন কাপড় ছিঁড়ে কাঁথা সেলাই করতে বসে গেছে শ্যামলী। দোলনা দোলনা করে আবদার ধরেছে। বুঝলাম কোনো একটা আঘাত পেয়েই এমন হয়ে গেছে ও। ছেলেটিকেও মিছিমিছি গালাগাল দিয়েছিলাম। সে বেচারিরও কোনো দোষ ছিল না, সে শুধু ভালোই বেসেছিল, কোনো অপরাধ তার ছিল না। বিস্ময়ের পর বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল নিবারণ। এমন ঘটনা, এমন রহস্যময় কাহিনী কখনো শোনেনি ও। আশ্চর্য, সামান্য একটা আঘাত থেকে কি এমন মনোবিকার ঘটতে পারে? ও বললে, হয়তো প্রথম থেকেই পাগল হয়ে গিয়েছিল, আপনারা বুঝতে পারেননি। শিবব্রতবাবু চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তাও হতে পারে হয়তো, কে জানে। মানুষের মন বড় ঠুনকো জিনিস, কখন যে কি হয়। চামেলি কিন্তু বলে আমি বিয়েতে মত দেব না বলেই ও ধরনের অভিনয় করেছিল শ্যামলী। ছেলেটিও নির্দোষ, তাই আমার কথা শুনে শ্যামলীকে ভুল বুঝে সরে গিয়েছিল। নিবারণ বললে, পৃথিবীটা এক তাজ্য মনোহারীর দোকান, বুঝলেন না? খুঁজে দেখলে ও সব রকমই পাবেন, কিন্তু ডাক্তার দেখিয়েও সারাতে পারলেন না ওকে। শিবব্রতবাবু হাসলেন। সারাতে পারলাম আর কই। একজন শুধু বলেছিলেন বিয়ে দিলে অনেক সময় নাকি ভালো হয়, একেবারে না হোক কিছুটা সারে। কিন্তু পাগল জেনেও শ্যামলী মাকে কে বিয়ে করতে রাজি হবে?
আমি হব, আমি বিয়ে করব ওকে, হঠাৎ বলে উঠল নিবারণ। পরক্ষণেই ফ্যাকাশে হয়ে গেল ওর সারা মুখ। শিবব্রতবাবুর হাত দুটো ধরে লজ্জা আর অনুনয়ের সুরে বললে, মাপ করবেন আমায়, আমি ঠিক ও কথা বলতে চাইনি, অন্যায় করে ফেলেছি আমি, মাপ করবেন আমাকে। শিবব্রতবাবু হেসে উঠলেন। আহা, লজ্জা পাবার কি আছে? মানুষ কি ভেবে চিনতে কথা বলে সব সময়? আমার কথা শুনে ব্যথা পেয়েছ, তাই ও কথা বলে ফেলেছ। নিবারণের লজ্জা গেল না, তবু বললে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আর এই তো চেহারা। আত্মবিদ্রুপের হাসি হাসলেন নিবারণ। আমি কিনা আপনার মতো শিক্ষিত সম্ভ্রান্ত লোকের মেয়েকে বিয়ে করতে চাই? আবার অস্বস্তিকর হাসি হাসলেন নিবারণ। আমি তো দোকানদার, আমি কিনা। কথা শেষ করতে পারল না নিবারণ। হাসিটা কান্নার মতো শোনাল। শিবব্রতবাবু চকিতে চোখ তুলে তাকালে। তুমি তুমি সত্যি ওকে বিয়ে করতে চাও নিবারণ? করবে? বিয়ে করবে ওকে? অনুরোধের আতিশয্যে নিবারণের হাত চেপে ধরলেন। নিবারণ লজ্জায় কুঁকড়ে গেল যেন। না না, আমি অশিক্ষিত মানুষ, দোকানদারি করে খাই, এই তো চেহারা। না না। সুযোগ পেলেই শিক্ষিত হওয়া যায় নিবারণ, আর চেহারা জন্মগত ব্যাপার, কিন্তু মনুষ্যত্ব সাধনায় অর্জন করতে হয়। এমন মনুষ্যত্ব কারও দেখতে পেলাম না নিবারণ। তুমি তাদের চেয়ে অনেক বড়, অনেক বড় তুমি। বলতে বলতে থরথর করে কেঁপে উঠলেন শিবব্রতবাবু। দুচোখ বেয়ে দুগাল বেয়ে আনন্দের অশ্রু ঝরে পড়তে লাগলো শিবব্রতবাবুর। তারপর সত্যি একটু একটু করে ভালো হয়ে উঠতে লাগলো শ্যামলী, স্বাভাবিক হয়ে উঠল, সুস্থ দেখালো তাকে। পুরনো দিনের সমস্ত ভুলে যাওয়া ছবিগুলো নতুন করে মনে পড়ল। মাঝখানের কয়েকটা সুতোহারা বছরের ইতিহাস শুধু মুছে গেল ওর মন থেকে। বিশ্বাস হলো না নিবারণের কথা। প্রথম প্রথম মনে করাবার চেষ্টা করত নিবারণ। পাঞ্জাবির হাতা গুটিয়ে কনুই দেখাতো। এই যে দাগটা, কেন জানো? কামড়ে দিয়েছিলে একদিন। আর এই কপালেটা কয়লা ছুঁড়ে মেরেছিলে। শ্যামলী শুনে খিলখিল করে হেসে উঠত। এত বানিয়ে বলতে পারো? ও যে কোনোদিন পাগল হয়ে গিয়েছিল এ কথা কিছুতেই শ্যামলীর নিজের বিশ্বাস হতো না। তবু মাঝে মাঝেই অবদ্ধ প্রশ্ন জাগত মনে। সব রহস্যের বড় বিস্ময় নিবারণ। অনেক চেষ্টা করেও স্মরণ করতে পারে না নিবারণ ওর জীবনে কখন এলো, কেমন করে এলো। আশ্চর্য, যার আসবার কথা সে তো নিবারণ নয়, করুণাময়। করুণাময়কে ওর স্পষ্ট মনে পড়ে। আরও কত কথা, মধুর স্বপ্ন। তারপর অনুযোগ করত তাই নিবারণের কাছে, দেখো আমার স্মরণশক্তি বড় কমে যাচ্ছে, কোনো কথা মনে পড়ে না। অথচ শ্যামলী নিজেই বিস্মিত হতো। সব ভুলে গিয়েও শৈশবের যৌবনারম্ভের দিনগুলো কি করে মনে রইল ওর? করুণাময়কেও বা ভুলতে পারল না কেন? করুণাময়, আবার কোনো দিন দেখা হবে তার সঙ্গে? কতদিন উদাস মুহূর্তে প্রশ্ন জেগেছে শ্যামলীর মনে। হঠাৎ যদি দেখা হয়ে যায়, ওকে কি চিনতে পারবে করুণাময়? কিংবা কে জানে, ও নিজেই হয়তো চিনতে পারবে না। এমন কত কি ভেবেছে শ্যামলী, কিন্তু কোনো দিন ভাবতেও পারেনি এমন আকস্মিকভাবে দেখা হবে, এমন বিচিত্র পথে। করুণাময়ও ভুলতে পারেনি শ্যামলীকে। যতই ক্ষত ঢাকবার চেষ্টা করেছে, ততই গভীর হয়ে উঠেছে সে দাগ। ব্যথা দিয়েছে, বারবার চোখের সামনে ভেসে উঠেছে সুন্দর একখানি মুখ, স্পষ্ট হয়ে উঠেছে হাস্যমুখর একজোড়া চোখ।
তাই চৌখাম্বার গলির আলোতে চিনতে কষ্ট হয়নি। এমন দিনের সুযোগের আশায় কত কল্পনা, কত স্বপ্ন দেখেছিল মনে, কত কথা বলবার ছিল, বলাবার ছিল। নিস্তব্ধ রাত্রির শয্যায় শুয়ে অস্বস্তি বোধ করেছে, অধীর হয়ে উঠেছে। তারপর একসময় এসে দাঁড়িয়েছে বাইরের বারান্দায়, রেলিংয়ে ঠেস দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থেকেছে। সম্মুখের অন্ধকার দরদালান আর মেঘে ঢাকা শুকলা আকাশের মাঝে কি যেন খুঁজেছে বারবার। মেঘ সরে গেছে একসময়, এক ফালি ঠান্ডা আর নরম জ্যোৎস্নায় শরীর আর মন ভিজে গেছে। হঠাৎ কানে এসেছে লঘু পায়ের শব্দ, চোখে পড়েছে একটি নারী দেহের ছায়া শরীর। শ্যামলী এসে দাঁড়িয়েছে ওর পাশে, মৃদু শান্ত স্বরে প্রশ্ন করেছে, কেমন আছো? ভালো। নিঃশব্দে ঘাড় নেড়েছে শ্যামলী। ঈষৎ হাসির আভাস এনেছে চোখে মুখে। আর কোনো কথা নয়, চুপচাপ দুজনে দাঁড়িয়ে থেকেছে পাশাপাশি রেলিং ধরে। তারপর হঠাৎ শ্যামলীর হাতে হাত রেখেছে করুণাময়, আর বিদ্যুৎ পৃষ্ঠের মতো সরে গেছে শ্যামলী। চকিতে একবার ফিরে তাকিয়েই অন্ধকারে মিলিয়ে গেছে। পুরনো দিনের কয়েকটা ঘটনা মনে পড়ল করুণাময়ের। মনে মনে হাসলেও তবু অপেক্ষা করল, কিন্তু শ্যামলী ফিরল না আর। দেখা দিলে একেবারে ভোরের স্নিগ্ধ আলোয়। কপালে ঠান্ডা হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল করুণাময়ের। চোখ চেয়ে দেখলে লীনা দাঁড়িয়ে রয়েছে, আর চায়ের পেয়ালা হাতে শ্যামলী। শ্যামলীর হাত থেকে পেয়ালাটা নিয়ে এগিয়ে দিলে নীলা। বললে, তুমি ভাই তোমার রান্না দেখতে যাও, ওর ব্যবস্থা আমি দেখছি। শ্যামলী তবু নিশ্চল দাঁড়িয়ে রইল। নীলা সহাস্যে বললে, কি আয়েসি দেখেছ, 8টার আগে বিছানা ছাড়বে না। এই কদিন এমনি আয়েসি থাকলে বাঁচব, আমার আবার 12টার আগে রান্নাই হয় না। ঠোঁটে হাসি কাঁপালে শ্যামলী। বিদ্রূপের স্বরেই বোধহয় নীলা বললে, তোমাদের মধ্যে মিল দেখছি অনেক। শ্যামলী সে কথা শুনতে পেল না। খোকন জেগে উঠে কান্না শুরু করেছে দেখে ছুটে গেল, আর খোকাকে কোলে নেওয়ার পর থেকেই সব ভুলে গেল ও। সব কাজ ভুল হতে শুরু হলো। অদ্ভুত, শ্যামলীর অমন হাসি খুশি মুখের আড়ালে কোন বিষণ্ণতা থাকতে পারে? ওর উজ্জ্বল চোখের কোণে বেদনার অশ্রু লুকিয়ে থাকতে পারে কে জানত? খোকনকে আমার কাছে রেখে যাবেন ভাই, নীলাকে একসময় বললে শ্যামলী। নীলা উত্তর দিলে, ভালোই তো, হাত পা ঝেড়ে একটু ঘুরতে পাই, তাহলে বসতে পাই দুদণ্ড। উফ, বেশ, দেখব কেমন ছেড়ে থাকতে পারেন। কি বল খোকন? বলে খোকনকেই যেন মীমাংসা করতে দেয় শ্যামলী, আর সঙ্গে সঙ্গে ওকে বুকে চেপে জড়িয়ে ধরে চুমোয় চুমোয় ব্যতিব্যস্ত করে তোলে। শুধু কি তাই, খোকনকে স্নান করতে পুরো 1 ঘন্টার সময় নেয় শ্যামলী, আর সেই সময় কত প্রলাপ বকে যায় তার সঙ্গে, তারই অত্যা নেই। আজে বাজে কথার পর কথা। খোকন হয়তো নিজের মনেই হাসে, নিজের মনেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে, আর সঙ্গে সঙ্গে আনন্দে নেচে ওঠে শ্যামলী। খোকন ওর কথা বুঝতে পেরেছে, খোকন ওকে ছেড়ে থাকতে চায় না, ইত্যাদি। করুণাময় হেসে বলে, শেষে নিউমোনিয়া ধরিয়ে ছাড়বে। তা সত্যি। নীলাও কৌতুকে হাসে, বলে, ভয়ও হয়, আবার ভাবি বেচারির কোলে তো আসেনি কেউ, 2 দিনের জন্যে নয় একটু ভুলেই থাকলো। কিন্তু ক্রমশই যেন উৎসাহে আনন্দে উদ্দাম হয়ে ওঠে শ্যামলী, আর নীলা ভয় পায়। শ্যামলীর কথায় আর ব্যবহারে কি যেন এক রহস্যের ইশারা দেখতে পায় ও,
আশঙ্কায় চঞ্চল হয়ে ওঠে। আচ্ছা, মেয়েটা কি পাগল নাকি? করুণাময়কে প্রশ্ন করে নীলা। আজ দুপুরে দেখি কি ওর ঘরে খোকাকে কোলে নিয়ে। কথা শেষ করতে পারে না নীলা, হেসে গড়িয়ে পড়ে। মুখে আঁচল চাপা দিয়ে বলবার চেষ্টা করে, আর পর মুহূর্তে কৌতুকের হাসিতে চাপা পড়ে যায় ওর কথা। এত হাসছ কেন? একটু বিরক্ত হয়েই প্রশ্ন করে করুণাময়। আবার মুখে আঁচল চেপে কোনো রকমে বলে, খোকাকে লুকিয়ে লুকিয়ে দুধ খাওয়াচ্ছিল না। আবার হেসে ওঠে নীলা। তাতে হাসবার কি আছে? না না, বোতলের নয়। আবার হেসে ওঠে নীলা। কিন্তু হাসি মিলিয়ে গেল একদিন নীলার মুখ থেকে। বিস্মিত হলো ও। চোখ চেয়ে চেয়ে ভালো করে তাকালো শ্যামলীর দিকে। আশ্চর্য! কি বলছো? ঠিক বুঝলাম না ভাই, অনুযোগ করলে নীলা। শ্যামলী কাঁদো কাঁদো গলায় বললে, উনিও তো তাই বলেন। সত্যি বলুন, বাড়িতে দোলনা না থাকলে মানায়? বাড়ির স্ত্রীই থাকে না। আচ্ছা, আপনার বাসায় দোলনা আছে তো? থাকবেই তো। ওকে এত করে বলি, তবু একটা দোলনা কিনে দিল না একদিনেও। কতই বা দাম? দোলনার লোক আসুক, তারপর কিনবে এখন। সান্ত্বনার সুরে নীলা বললে। শ্যামলীর ঠোঁট ওল্টালে। আপনিও ওই কথা বললেন? দোলনা থাকলে কত সুন্দর দেখায় বলুন তো। ঠিক হয়েছে, এবার খোকনের জন্য আনতে বলবো। নীলা সহাস্যে বললে, তাই বলো। কিন্তু লক্ষ্য করলে যতই দিন যায় ততই যেন কি এক পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে শ্যামলীর দেহ মনে। খোকনের মুখের দিকে তাকিয়ে থাকে উদাস হয়ে ঘণ্টার পর ঘণ্টা। কি যেন ভাবে, কিংবা কিছুই যেন ভাবে না। প্রথম প্রথম বেশ একটা কৌতুক বোধ করত নীলা। ক্রমশ একটা বিদ্বেষ ভাব জাগতে শুরু করল ওর মনে। খোকনকে সত্যিই যেন ছিনিয়ে নিতে চায় শ্যামলী। এক মুহূর্তের জন্যেও নীলার কাছে আসতে দেয় না তাকে। রাত্রে নিজের কাছে নিয়ে শোবার জিদ ধরে। এমন সময় হঠাৎ একদিন নীলা বললে, কালই আমরা চললাম ভাই। খোকন খোকন থাকবে তো? উদ্গ্রীব হয়ে শ্যামলী জিজ্ঞেস করলে। ক্রোধ তো দূরের কথা, হেসে ফেললে নীলা। বললে, না, ওকেও নিয়ে যাব বইকি। ভয় নেই, তোমার কোল আলো করেও খোকন আসবে। শ্যামলী অর্থহীন উদাস দৃষ্টিতে তাকালো নীলার মুখের দিকে। নীলার কোনো কথাই যেন কানে যায়নি ওর, অর্থ বোঝেনি কোনো কথার। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, না না, খোকন যাবে না, খোকনকে যেতে দেব না। নীলা উত্তর দিল না, সরে গেল সেখান থেকে। আর কিছুক্ষণ পরেই কান্না শুনে করুণাময় আর নীলা দুজনেই ছুটে এলো। শ্যামলীর কোল থেকে খোকন পড়ে গেছে। নীলা খোকনকে কোলে তুলে নিয়েই শ্যামলীকে কি যেন বললে ক্রোধের স্বরে। করুণাময় বললে, কোল থেকে হঠাৎ পড়ে গেছে, দোষ কি ওর? পড়ে গেছে? রাগ বেড়ে যায় নীলার। ডাইনি, ডাইনি ইচ্ছে করে ফেলে দিয়েছে ওকে। না, আর নয়, চলো আজই ফিরে যাব আমরা। শ্যামলীর চোখে তখনও উদ্ভ্রান্ত দৃষ্টি। আঁচল খসে পড়েছে কাঁধ থেকে। কোনো কিছুই ও যেন দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। শুধু একজোড়া সজল বড় বড় চোখ মেলে ও সামনের আকাশের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বিড়বিড় করছে, খোকনকে আমি যেতে দেব না, খোকনকে আমি যেতে দেব না। বিদায় মুহূর্তেও ওই একই কথা লেগে রইল ওর মুখে। সিঁড়ি আগলে দুহাত মেলে বাধা দেবার চেষ্টা করলে নীলাকে। খোকনকে যেতে দেব না, খোকনকে আমি যেতে দেব না। নিবারণ ওকে সরিয়ে আনবার চেষ্টা করতেই হঠাৎ ক্ষেপে গেল যেন শ্যামলী। রাগে ক্ষোভে মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করল।
করুণাময় নিবারণকে আড়ালে ডেকে বললে, ওকেও স্টেশনে নিয়ে চলুন, তাহলে বাধা দেবে না হয়তো। শেষে তাই হলো। নিবারণ বললে, না, খোকন যাবে না, চলো স্টেশন থেকে ফিরিয়ে আনব। চট করে উঠে বসল শ্যামলী। সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ওর। সত্যি সত্যি ফিরিয়ে আনবে? চৌখাম্বার গলিতে আলো ঝলমল করে উঠল। সন্ধ্যা নামল শহরের বুকে। তারা চিকচিক গঙ্গার জল কালো হয়ে গেল ক্রমশ। তিমির পিঠের মতো পিচের রাস্তার মসৃণতায় অন্ধকার জমাট বাঁধল, আর সেই গা ছমছম অন্ধকার ভেদ করে টাঙা ছুটল আবার। সেই পুরনো রাস্তা ধরে, তেমনি আঁকাবাঁকা মেটাল রোডের ওপর দিয়ে চৌখাম্বার উজ্জ্বল বাজার পার হয়ে টাঙা ছুটল। গাছের ছায়ায় ছায়ায় মাঠের নির্জনতা মারিয়ে দীর্ঘশ্বাসের মতো আশঙ্কা চুপচুপ নিঃশব্দতায় টাঙার ডুমডুমি আর ঘোড়ার খুরের টপাটপ আওয়াজ ভাসল শুধু। চাঁদ জ্বলা আকাশের দু একটা রূপালী স্ফুলিঙ্গ হয়তোবা এখানে ওখানে রাস্তার ধারের শাখা পল্লবিত গাছের ফাঁকে উঁকি দিয়ে ঠিকরে পড়ছে, আর সেই চাঁদ উঁকি দেওয়া রাস্তার অন্ধকারে ছুটে চলল ওরা। ঠিক তেমনিভাবেই করুণাময় আর নীলা বসে আছে পাশাপাশি, আর পিঠে পিঠ দিয়ে শ্যামলী আর নিবারণ। গঙ্গার ব্রিজ এগিয়ে এলো। অতিকায় একটা প্রাগৈতিহাসিক জন্তুর মতো দেখালো ব্রিজের ইস্পাত কাঠ কংক্রিটের আকৃতি। ওপরের পরিচ্ছন্ন আকাশ, আর নিচে গঙ্গার স্রোতে চোখের তারার মতো কালোর গভীরতা। সম্মুখে নির্জন নিঃশব্দ পথ। ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে পোলের ওপর উঠল টাঙাটা। দমকে দমকে ঠান্ডা বাতাস এসে লাগলো কানে, চুলে, শ্রান্ত মুখের ওপর। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শ্যামলী, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। নিবারণ হঠাৎ রূঢ় স্বরে একটা ধমক দিল। চুপ করে গেল শ্যামলী। ব্রিজের মসৃণ পথ অতিক্রম করে ইতিমধ্যে নিচে নেমে এসেছে টাঙা। সামনেই বড়শির মতো একটা বাঁক, আর বাঁক ঘুরতে গিয়ে হঠাৎ একটা ঝাঁকানি দিয়ে টাঙা থেমে গেল। চাকার দিকে তাকিয়ে টাঙাওয়ালা বললে, যাবে না হুজুর, চাকা টাল খেয়েছে। যাবে না? লাফিয়ে নিচে নামল শ্যামলী। তারপর আবার চিৎকার করে উঠল, না না, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। আর চিৎকার করতে করতে গঙ্গার ব্রিজের দিকে ছুটে গেল শ্যামলী। রুক্ষ চুল পিঠের ওপর ভেঙে ছড়িয়ে পড়ল, শাড়ির প্রান্ত খসে পড়ল শরীর থেকে। উন্মাদের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটে গেল শ্যামলী। আর পিছনে পিছনে নিবারণও ছুটে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল ওরা। শুধু নিঃশব্দ নিঝুম রাতের অন্ধকারে একটা চিৎকার ভেসে এলো বারবার, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। আর তার পিছনে নিবারণের কর্কশ গলার ডাক, শ্যামু, ফিরে এসো, শ্যামু, শ্যামলী, ফিরে এসো। করুণাময় হঠাৎ দেখলে দূরে, অনেক দূরে, চাঁদের আলোয় সিলুটের ছবির মতো একটা ছায়া শরীর ঠিক ব্রিজের থামের আড়ালে এসে থমকে থামল। শ্যামলী, শ্যামলী, চিৎকার করে উঠল করুণাময়। তারপর সে ছায়া শরীর অদৃশ্য হল। অনেকক্ষণ পরে ব্রিজের থামটার কাছে এসে পৌঁছল করুণাময় আর নীলা। তন্ন তন্ন করে খুঁজে দেখলে, না, শ্যামলী নেই। নিবারণও নেই। শুধু টর্চের তীব্র আলোয় কি যেন চকচক করে উঠল। আবার সেদিকে আলো ফেললে করুণাময়। না, শ্যামলী নয়। ব্রিজের একটা বল্টুতে এক ফালি কাপড় লেগে রয়েছে, হাওয়ায় পতাকার মতো উড়ছে পথ পথ করে। শাড়ি ছেঁড়া এক টুকরো কাপড় কোত্থেকে উড়ে এসে লেগেছে কে জানে। এতক্ষণ শুনলেন
রমাপদ চৌধুরীর লেখা গল্প নষ্ট নারী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।